পেছনে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের 2টোর সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এত জঘন্য একটা ট্রেনের এক্সপিরিয়েন্স হলো, 3 ঘন্টা লেট। এই গরমের মধ্যে খুবই অসুবিধা হয়ে যায় স্লিপারে, তার মধ্যে 3 ঘন্টা লেট। প্রত্যেকটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে। লোকালকে এই ট্রেন কম্পিটিশন দিতে পারবে, যদি লোকাল আর মানে কে পৃথিবীর সেরা হয় তাহলে এই ট্রেনটা সেরা হবে লোকালদের মধ্যে। মানে এতটাই জঘন্য ট্রেন, এই ট্রেনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি যেরকম অযোধ্যা দেখেছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে, সেরকম অযোধ্যা আর নেই। তাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেই নতুন অযোধ্যাকেই। নিয়ে যাব তোমাদের এই অযোধ্যা শহরের কোনায় কোনায়, আর সাথে দেখাবো আমাদের সেই বিভীষিকাময় ট্রেন জার্নি। তাহলে চলো শুরু করা যাক একদম প্রথম থেকে। তাহলে শুরু হলো আমাদের আবার নতুন একটা যাত্রা। এখন আমরা আছি দুর্গাপুর স্টেশনে। আমাদের ট্রেন আছে 11টা 29 মিনিটে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে সেই রাম মন্দির, যাকে নিয়ে এত বিবাদ, এত খবর, মানে প্রত্যেকটা খবরের শিরোনামে প্রায় এই রাম মন্দির, জয় শ্রীরাম এই ওয়ার্ডটা। একদম ছোটবেলায় গেছিলাম যখন পুরো ভাঙা একটা মন্দির, মাঝখানে ছোট্ট রামলাল্লার একটা ছোট্ট বিগ্রহ দেখেছিলাম। এখন তো সেটাকে সুন্দরভাবে বানানো হয়েছে, তো যাচ্ছি, দেখবো এখন কেমন লাগে এত বছর পর আবার। আর আমাদের চ্যানেলে তোমরা কোনো জায়গা, কোনো মন্দির এসবেরই ভিডিও দেখেছো, কিন্তু এই যে জার্নিটা যেটা হয় আমাদের বাড়ি থেকে তো আমরা পৌঁছাই গন্তব্যে, তো এই যে পুরো জার্নিটা, এই ট্রেন জার্নিটার ভিডিও আমরা কখনো করিনি, বাট এবার আমরা করতে চলেছি। অনেকেই রিকোয়েস্ট করেছো যে ট্রেনের জার্নির ভিডিও করো, তো এবার হতে চলেছে আমাদের জন্য এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আর তোমরাও জানিও যে ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা। রাত্রি 11:30টার ট্রেনে রওনা দিলাম অযোধ্যা ধামের উদ্দেশ্যে। এটা শর্ট ভূমিকাও দেখা যাক আমাদের নতুন অতিথি এবারে। অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা প্রত্যেকবারে হয়, টিকিট আমরা কাটি না। হঠাৎ করে প্ল্যানিং আমাদের হয়ে যায় যে আমরা এখানে যাবো, কিন্তু টিকিট ঋষভ কাটতে চায় না, টিকিট আমরা পরেই কাটি। তো এবারে সেম টিকিট অনেকটা লেটে কেটেছি, তাই জন্য কনফার্ম হয়নি, মানে আরএসি হয়েছে। আরএসিতে তো মেনলি সাইড লোয়ারগুলোই দেওয়া হয়, দুজনের জন্য একটা সিট দেওয়া হয়। তো আমার আর ঋষভের জন্য আমরা একটা সিট পেয়েছিলাম এপাশে, আর বোনের জন্য, বোনেরও সেম আরএসি, অন্য আরেকটা সিটে ছিল। তো এই অ্যাডজাস্ট করে উনি বসেছেন ওখানে, আমরা দুজন এখানে আছি। এইভাবেই চলছে, দেখা যাক এইভাবে। কিন্তু আমাদের জার্নি করতে দারুণ লাগে, কোনো অসুবিধাও হয় না, এখন এমন হয়ে গেছে জার্নি করতে করতে। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে আছি, আরএসিতে যাচ্ছি, যেটা প্রত্যেকবার করে থাকি সেম, কিন্তু মজা বেশ ভালোই আছে। আর এবারে জার্নি তো বুনি আছে, বুনির জানি না কেমন লাগছে আরএসি করে যেতে, বাট হয়তো ওরও মজাই লাগবে। যাই হোক, যেটা আসল কথা সেটা হলো যে আমরা এই সবে মাত্র আসানসোল পার করলাম। কাল ভোর 6:30 নাগাদ আমরা বিহারে ঢুকে যাবো আর কি। এখন আমরা পশ্চিমবঙ্গেই আছি, একটু পরে হয়তো ঝাড়খণ্ডে এসে যাবে, তারপরে 6:30 নাগাদ বিহারে পৌঁছাবো। আমরা যাচ্ছি আর কি 13009 দুন এক্সপ্রেসে। হাওড়া থেকে এই ট্রেনটা যায় ঋষিকেশ পর্যন্ত, কিন্তু আমরা বেলা 1:30 নাগাদ আমাদের গন্তব্যে পৌঁছে যাবো, যেটা কিনা হলো অযোধ্যা। দক্ষিণ ভারতে আমরা গেছিলাম, তোমরা দেখেছিলে কি ভয়ঙ্কর একটা ভিড়ের মধ্যে দিয়ে গেছিলাম, কি অব্যবস্থা সেখানে। যাদের সিট আর কি রিজার্ভ করা আছে তারাও উঠতে পারছে না, এরকম অবস্থা। কিন্তু এখানে সেরকম নেই, এখানে ব্যাপারটা খুবই স্মুথ চলছে। এক্সট্রা কোনো লোক উঠলে টিটি বসেই আছেন, উনি আর কি নামিয়েও দিচ্ছেন বা ফাইন করছেন, যেটা হওয়া উচিত মেনলি। তো এইভাবেই চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা, বুঝতেই পারছো সেরকম ভাবে ভিড় নেই। দেখা যাক উত্তরপ্রদেশে গেলে কেমন হয়। খুব তো বদনাম আছে উত্তরপ্রদেশ আর বিহারে, যে লোকজন উঠে যায়, বসে যায়, মানতে চায় না। তো আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, সবকিছু ভালোই চলছে। দেখা যাক ওখানে গেলে কি এক্সপিরিয়েন্স আমাদের কিছু চেঞ্জ হয় কিনা, সেটা দেখা যাক। আর আজকে এই পর্যন্তই রাখছি, এমনকি রাত্রি হয়ে গেছে, 12টা প্রায় পেরিয়ে গেছে। এখন বাজছে ঘড়িতে 12টা 27, ঘুমাতে হবে। সকালটা হোক, আবার শুরু হবে আমাদের নতুন করে যাত্রা। তবে বিহারে সকাল হতেই সেই চারিদিকের পরিষ্কার পরিচ্ছন্নতার সংজ্ঞাটা যেন একটু বদলে গেল। সকাল থেকেই ছোট বড় যে কোনো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়া দেখেই আসন্ন বিভীষিকারও একটা আঁচ পেলাম। তবে ভবিষ্যতের কথা ভবিষ্যতের গর্ভেই রেখে দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে আমরা মনোনিবেশ করলাম বাইরের প্রকৃতির দিকে।
তাহলে আমরা কোথায় পৌঁছলাম? আমরা সেই যে জার্নি শুরু করেছিলাম দুর্গাপুর থেকে, সেটা এবারে পৌঁছে গেলাম আমরা দীনদয়াল উপাধ্যায় জংশন, মানে সেই বিখ্যাত মোগলসরাই জংশন, যা ক্রস করেই আমরা পাবো গঙ্গাজির দর্শন, মানে মা গঙ্গার দর্শন। আর মা গঙ্গার ক্রস করলেই আমরা পৌঁছে যাব বারাণসীতে। এবার বারাণসী থেকেও আমাদের আরো মোটামুটি 4-5 ঘন্টা জার্নি অযোধ্যা যাওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে যাওয়া শুরু করি। এই হলো আমাদের দীনদয়াল উপাধ্যায় জংশনে। আমরা এখন এই ফলমূল কিনলাম, সকালের খাওয়া দাওয়া তো চলছে এইভাবেই। পার করছে বেনারসের গঙ্গা। আমরা তো এবার বেনারসে নামছি না, বেনারস পার করে আমরা চলে যাচ্ছি অযোধ্যা। কিন্তু চেষ্টা করবো আবার এখানে আসার। মনটা কেমনই একটা যেন করছে, মনে হচ্ছে নেমে যায়, এত কাছের একটা জায়গা। যাই হোক, পার করলাম বেনারসের গঙ্গা। ট্রেনটা এখন ঢুকছে বেনারস স্টেশনে। স্টেশন পার করে আমরা চলে যাব এবার অযোধ্যার দিকে। উত্তরপ্রদেশের এই ভয়ঙ্কর গরমে স্লিপারে জার্নি করতে অসুবিধা হলেও আমরা এই জার্নিতে পেয়েছিলাম অথেন্টিক ভারতীয় রেলওয়ের স্বাদ। অযোধ্যা পৌঁছতেই ট্রেনের সহযাত্রীদের সাথে জানলা দিয়ে উকিঝুঁকি মারতে শুরু করলাম, একবার রাম মন্দির দেখার উদ্দেশ্যে। তবে সে আশা আমাদের পূরণ হয়নি। তাহলে আমরা ফাইনালি এত ঘন্টা জার্নি করে পৌঁছালাম অযোধ্যা। 3 ঘন্টা ট্রেন লেট, 2টার সময় পৌঁছানোর কথা ছিল, এখন বাজছে 5টার সময় পৌঁছালাম অযোধ্যা। তাহলে এখান থেকে শুরু হচ্ছে আমাদের অযোধ্যার এপিসোড। স্টেশন থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম রাম কি প্যারির পাশে আমাদের হোটেলে। আর হোটেলে পৌঁছেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অযোধ্যা আসার প্রধান কারণ রাম মন্দিরের উদ্দেশ্যে। 2009 সালেও যখন অযোধ্যা এসেছিলাম, মন্দিরের চারপাশে প্রচুর বসত ভিটে দেখেছিলাম। তবে আজ তার আর কিছুই নেই। সেই সব বাসিন্দাদের পুনর্বাসন হয়েছে কিনা জানি না, তবে সেই ইমারতের জঙ্গল সাফ করেই গড়ে উঠেছে আজকের এই ভব্য করিডোর। মন্দির চত্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হলেও এই বিশাল করিডোর এবং অর্গানাইজড মন্দির কমিটির কারণে অতটা লাইনের ঝক্কি পোহাতে হয়নি আমাদের। যাই হোক, মন্দিরের এই পর্যন্তই ব্যাগ ইলেকট্রনিক্স অ্যালাউড। তাই মন্দির কমিটিরই প্রোভাইড করা এই লকারে ব্যাগ ক্যামেরা জমা রেখে গেলাম আমরা রামলাল্লার দর্শনে। দর্শন শেষে বেরিয়ে এসেছি আমরা। তবে দর্শনের সেই মুহূর্তটা আপনাদের সাথে ভাগ করতে না পারার জন্য আমরা সত্যিই দুঃখিত। যাই হোক, এভাবেই কেটেছিল আমাদের অযোধ্যার প্রথম দিন। অযোধ্যায় আজ আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন সকালেই আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দির ছাড়াও এখানের আরও নানান দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে। সবার প্রথমে ঘুম থেকে উঠেই আমরা একটা টোটো ধরে চলে গেছিলাম লতা ঘাটে, যেখানে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে একটা তানপুরা বানানো হয়েছে, যেটা খুব ফেমাস। আজকাল দেখতে পাচ্ছ ফেসবুকে, রিলসে, সব জায়গাতে। এই তানপুরার পাশ দিয়ে একটি রাস্তা সোজা চলে গেছে সরজ নদীর দিকে। সেই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে সবার প্রথমে পেলাম কুইন হো মেমোরিয়াল পার্ক, যা কোরিয়ার জিএম গোয়ানগয়ার প্রথম রানী হো ওয়াং ওকের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মনে করা হয় রানী হো কোরিয়ার রাজা সুরোর স্ত্রী হলেও তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের অযোধ্যা নগরীতে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি সরজ নদীর তীরে। সরজ নদীর এই ঘাটটি লতা ঘাট নামে পরিচিত। সেই ঘাটে প্রথমে গেলাম, সেখানে প্রচুর পরিমাণে তীর্থযাত্রীরা এসছেন, স্নান করছেন। তো সেই ঘাটটা দেখলাম। তারপরে আমরা আসলাম রাম কি
পেয়ারিতে সরজু নদীর যে জল প্রবাহিত হচ্ছে সেই জলটাকেই সাইড দিয়ে কেটে এনে মানুষের সুবিধার জন্য ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে পাকাপাকিভাবে। সেটা হচ্ছে রামকি পেয়ারি, পরপর অনেক ঘাট আছে সেখানে মানুষ স্নান করতে পারছে। আর ঘাট ধরে বেনারসে যেরকম আমরা দেখতে পাই ঘাট ধরে নানান মন্দির, এখানেও সেই রকমই। অযোধ্যা তো একটা পুরনো শহর, সেরকমই একটা ধাঁচ দেখতে পাওয়া যায় এখানেও। সবার প্রথমে যে মন্দিরটাতে আমরা যাব সেটা হচ্ছে নাগেশ্বর মন্দির। মনে করা হয় এই নাগেশ্বর মহারাজের মন্দিরটি স্থাপনা করেছিলেন শ্রী রামচন্দ্রের কনিষ্ঠ পুত্র কুশ। অযোধ্যার মানুষেরা এই মন্দিরটিকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে মানেন। নাগেশ্বর মহাদেবের মন্দির থেকে বেরোতেই চোখে পড়ল মা সরজু দেবীর মন্দির। অযোধ্যার জলের উৎস এই সরজু নদী, তাই এই নদীকে দেবী রূপে পূজা করেন এই শহরবাসী। এমনই আমাদের ভারতীয় সংস্কৃতি। এভাবেই ঘাট ধরে সোজা এগিয়ে যেতে যেতে এবং ঘাটের পাশে নানান দেবদেবীর মন্দির দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি রামকি পেয়ারির পাম্প হাউসের সামনে। অযোধ্যা পৌঁছে যেখানে উঠেছিলাম আমরা। তাহলে চলো এবার তোমাদের ঘুরে দেখাই সেই জায়গা, সাথে শুনে নি সেখানকার পৌরাণিক গুরুত্ব। ये राम की पैड़ी शेषावतार श्री लक्ष्मण जी महाराज का मंदिर स्थान है। इसमें श्री लक्ष्मण जी महाराज विराजमान है। ये वही श्री लक्ष्मण जी महाराज हैं त्रेता युग वाले, जो प्रभु श्री रामचंद्र जी से अलग होकर के जल समाधि ले लिए। जल समाधि लेने के बाद पाषाण रूप में परिवर्तित होकर यहीं दबे थे। सामने हमारा सरजू जी का माता जी की धारा बह रहा है, जिसमें सहस्र धारा बीचों बीच में है। उसी में सरकार श्री लक्ष्मण जी महाराज पाषाण रूप होकर के परिवर्तित होकर दबे थे। उज्जैन के न्याय प्रिय राजा थे, राजा विक्रमादित्य। उन्हीं को स्वप्न हुआ कि हम त्रेता युग वाले श्री लक्ष्मण जी महाराज हैं, जो जल समाधि लेने के बाद पाषाण रूप में परिवर्तित होकर यहीं दबे हैं, हमको निकाल के विराजमान करो। यहीं से सरकार को निकाल के और यहाँ विराजमान किए। वही त्रेता युग वाली प्रभु श्री लक्ष्मण जी महाराज का ये मूर्ति स्थापित है। दूर दूर से लोग आते हैं। यहाँ नाग पंचमी का पर्व मनाया जाता है। उसमें सुबह से दूध का अभिषेक होता है, शाम को फूल बंगले की झांकी होती है, महाआरती होती है। ये श्री लक्ष्मण जी महाराज की कृपा है, जो दूर दूर से श्रद्धालु आते हैं और उनकी मनोकामना सरकार पूरा करते हैं। চলো এবার ঘুরে দেখি এখানকার রুমগুলিকে। रेट कैसा ही रहता? अगर आप एसी लेंगे तो आपको 1600 रुपये का पड़ जाएगा, और अगर आप नॉन एसी लेंगे तो आपको 1000 में मिल जाएगा। और अयोध्या धाम में उतरने के बाद, स्टेशन में उतरने के बाद कैसे आए इधर? स्टेशन से उतरने के बाद आप डायरेक्ट किसी से भी कह सकते हैं कि मुझे राम की पैड़ी पंप हाउस जाना है, तो आपको ई रिक्शा वाले आराम से 20 रुपये सवारी के लगभग मिल जाएगी। आराम से आपको लाके राम की पैड़ी पंप हाउस के 1 किलोमीटर राम की पैड़ी पंप हाउस पहुंचा देंगे। और यहाँ से हनुमानगढ़ी के सामने ही है। हाँ, हनुमानगढ़ी, कनक भवन, दशरथ महल, सीता रसोई, राम जन्मभूमि सभी यहाँ से लगभग 1 से 1.5 किलोमीटर के आसपास पहुँच जाएंगे। তাহলে রাম মন্দির এবং অযোধ্যায় অবস্থিত নানান ছোট বড় মন্দির তো ঘুরে দেখলাম। এবার চলো যাওয়া যাক শ্রী রামচন্দ্রের সবথেকে বড় ভক্ত হনুমানের মন্দির হনুমানগড়িতে। রামকি পেয়ারি থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়েই পৌঁছে যাওয়া যায় এই হনুমানগড়িতে। আমরা তো পৌঁছে গেছিলাম সেদিন, তবে উত্তরপ্রদেশের এই দাবদাহে এই ভিড় আমাদের আর সহ্য হয়নি। তবে আপনারা যদি শীতে অযোধ্যা আসার প্ল্যান করছেন, তাহলে আপনাদেরকে আর এই মুশকিলের সম্মুখীন হতে হবে না। যাই হোক, এই হনুমান মন্দিরকে ঘিরেই আছে প্রচুর প্যারার দোকান, আর এই অযোধ্যার প্যারা কিন্তু ভারত বিখ্যাত। সেখান থেকে মিষ্টি এবং ঠান্ডা জল খেয়ে আমরা চলে গেছিলাম হনুমান মন্দিরের উল্টো দিকেই অবস্থিত শ্রী রাজদার মন্দিরে। অযোধ্যা ধামের একেবারে মাঝখানে অবস্থিত এই মন্দির আজ থেকে প্রায় 500 বছর আগে অযোধ্যা নরেশ শ্রী দর্শন সিং প্রতিষ্ঠা করেন। মনে করা হয় ত্রেতা যুগে এটিই ছিল শ্রী রামচন্দ্রের রাজমহলের রাজদ্বার। এই রাজদ্বার এবং হনুমানগড়ি পার করেই প্রবেশ করতে হতো মানুষকে শ্রী রামচন্দ্রের সেই রাজমহলে। এই অযোধ্যার দুদিনের সফরে এই মন্দিরটি আমাদের স্বস্তি দিয়েছিল সব থেকে বেশি। গ্রীষ্মের তীব্র দাবদাহেও এখানে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তাই তো শুধু আমরা না,
আমাদের সাথে আরও অনেক শরণার্থী এখানে এসে ঘন্টার পর ঘন্টা জিরিয়ে নিচ্ছিলেন। আমরাও বেশ কিছুটা সময় জিরিয়ে নিলাম, নিজেদের রিচার্জ করে নিয়ে এবার একটু শপিং। যে মূর্তিকে নিয়ে এত বিবাদ, এত জলঘোলা, প্রতীক স্বরূপ তারই একটা ছোট্ট মূর্তি কিনে শেষ করলাম আমাদের অযোধ্যা সফর। এই ছিল আমাদের অযোধ্যা ভ্রমণ। অযোধ্যাতে আমরা তোমাদের দেখিয়েছি রাম মন্দির, সাথে দেখিয়েছি লতা ঘাট বা রামঘাট, আরও সাথে ছোট ছোট মন্দির। অযোধ্যাটাকে আমাদের মতো করে ঘুরেছি আর সাথে আমাদের মতো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখন তোমরা আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমরা এখন অযোধ্যাতে নেই, আছি আমরা লখনৌতে। তাহলে পরের এপিসোড আমাদের শুরু হবে লখনৌ থেকে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। হর হর মহাদেব।